বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মেডিকেল অ্যাফেয়ার্স, এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড হেড অ্যান্ড নেক ক্যান্সার ডে এই উপলক্ষে আয়োজিত বিশেষজ্ঞ মতামত সভায়। আমরা সবাই জানি যে সারা বিশ্বের মতো বাংলাদেশেও এই দিবসটি পালিত হয় এবং বাংলাদেশেও এই ধরনের রোগীর প্রভাব অনেক বেশি। আমাদের মাঝে আজকে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক, আমাদের মাঝে আছেন বাংলাদেশের দেশ বরেণ্য নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক, আমাদের মাঝে আছেন বাংলাদেশের ক্যান্সারের বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আজকে ওনাদের কাছ থেকে শুনবো, জানবো এবং আমাদের করণীয় সম্বন্ধে একটি নীতিগত একটি আদর্শ আমরা আজকে সেট করব। তো আমি অনুষ্ঠানের শুরুতেই একটু বলে নিতে চাই, সেটি হচ্ছে আজকের এই অনুষ্ঠানের আমাদের আয়োজনের সহযোগিতায় আছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং আমাদের ব্র্যান্ড পার্টনার হিসেবে আছে লোমোনা, বিল্টিন, কেফোক্ল্যাব এবং ওলোনেস। আমাদের মিডিয়া পার্টনার আছে বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা প্রথম আলো। তো আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই মতামত সভায়। আমাদের মতামত সভায় আজকে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুস সাত্তার, বিভাগীয় প্রধান, নাক কান গলা সার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। আমি শুরুতেই স্যারকে অনুরোধ করব আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য এবং অনুষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্যান্সার একটা আতঙ্কের নাম এবং এটা হলো একটা বিশ্বব্যাপী একটা গুরুতর স্বাস্থ্য সমস্যা। আমাদের দেশে আনুমানিক ২০ লাখ ক্যান্সারের রোগী আছেন। প্রতি বছর ২ লাখ মানুষ মারা যান, ২ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন, ১ লাখ মানুষ মারা যান। সেই হিসেবে প্রতিদিন এই ক্যান্সারের কারণে মৃত্যু হচ্ছে ২৭৩ জনের। এই সাধারণ সব ক্যান্সারের মধ্যে হেড নেক ক্যান্সার হলো একটা অন্যতম বড় অংশ, যেটা টোটাল ক্যান্সারের উপরের দিকে অবস্থান করে। তো আমরা প্রথমেই বোঝার চেষ্টা করব হেড নেক ক্যান্সার বলতে আমরা কি বুঝি। তো এই ব্যাপারে আমি কথা বলার জন্য আমাদের শ্রদ্ধাভাজন অধ্যাপক বেলায়েত হোসেন সিদ্দিকী স্যার, যিনি হেড নেক ক্যান্সার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, হেড নেক ডিভিশনের প্রতিষ্ঠাতা, এপিটিএসের গভর্নিং কাউন্সিল মেম্বার, স্যার হলেন ইন্টারন্যাশনাল স্কলার, স্পিকার, ইফনোসের হায়েস্ট যে অনার হল অর্ডার অফ মেরিট প্রাপ্ত। স্যারকে আমি হেড নেক ক্যান্সার বলতে কী বুঝি সেটা একটু ব্যাখ্যা করার জন্য অনুরোধ করছি। হেড অ্যান্ড নেক ক্যান্সার বলতে একটা গ্রুপ অফ ডিজিজ বোঝায়। মানে আমরা কতগুলি ক্যান্সারকে একসাথে একটা গ্রুপ করে এটার মানে এই ক্যান্সারগুলিকে একসাথে হেড অ্যান্ড নেক ক্যান্সার বলা হয়। তো এই যে গ্রুপ করা কতগুলি ক্যান্সারকে, যেমন এখানে আছে মুখ গহ্বরের ক্যান্সার, শ্বাসনালীর উপরিভাগের লেরিংসের ক্যান্সার, নাক বা সাইনাসের ক্যান্সার, নেজোফেরিংসের ক্যান্সার, তারপর আপনার যে কিছু কিছু রেয়ার কিছু কেস আছে ক্যান্সার, যেমন স্কিনের ক্যান্সার, হেড নেক রিজিয়নের, কানের ক্যান্সার, এসব সবগুলিকে নিয়ে হেড অ্যান্ড নেক ক্যান্সার বলা হয়। তো এই গ্রুপিং করার একটা কারণ হলো যেটা, যে এই ক্যান্সারগুলির যে উপসর্গ তার মধ্যে যথেষ্ট সামঞ্জস্য থাকে, সিমিলারিটি থাকে। এগুলির উপসর্গ মানে প্রথম যে সিমটমগুলি আসে সেগুলি প্রায় একই ধরনের, এবং সেগুলির ডায়াগনোসিস করার যে মেথডগুলি সেইগুলিও প্রায় একই ধরনের। কিন্তু সেটার যে চিকিৎসা এবং সেটার যে আলটিমেট ফলাফল, প্রগনোসিস, এটার মধ্যে কিন্তু যথেষ্ট ভেরিয়েশন হয়। তো এখানে এই কথাগুলি মনে রেখে হেড নেক ক্যান্সারের যে ধারণা সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। যে এখানে আমরা মোটামুটিভাবে মুখ, গলা এবং ঘাড়, মানে সামনের দিকে গলা, যেটা প্লাস কিছু আরও রেয়ার ক্যান্সার, সবগুলিকে নিয়ে একটা গ্রুপ অফ ক্যান্সার বলা হয় এবং এটা হেড অ্যান্ড নেক ক্যান্সার বলা হয়। এটা সারা বিশ্বব্যাপী এটাকে একই নামে অভিহিত করা হয়, এবং সেই ক্যান্সারগুলির সচেতনতা তৈরি করার জন্যই আমরা হেড অ্যান্ড নেক ক্যান্সার ডে 2014 সাল থেকে শুরু করা হয়। এখানে একটা
পৃথিবীর বলা চলে এখন পর্যন্ত সর্ববৃহৎ হেড অ্যান্ড নেক সার্জনদের সম্মেলন 2014 সালে নিউ ইয়র্কে হয়, এবং সেখানে আমরা বাংলাদেশ থেকে আমরা প্রতিনিধিত্ব করি, এবং যারা এই ডিক্লারেশনের যে মানে সিগনেটরি তাদের মধ্যে আমরা ছিলাম। 114টা দেশের সিগনেটরি ছিলেন যে 27শে জুলাই প্রতি বছর হেড অ্যান্ড নেক ক্যান্সার ডে পালন করা হবে। তো হেড অ্যান্ড নেক ক্যান্সার এটাই আমরা একটা দলবদ্ধভাবে বা একটা গ্রুপ অফ ক্যান্সারকে বোঝাবো। ধন্যবাদ। বিশ্বে অনেকগুলো দেশ, কোনো দেশে এখন সকাল, কোনো দেশে দুপুর, কোনো দেশে রাত, এই সব কিছু মিলাইয়া যাতে সবাই সমন্বিতভাবে এই দিবসটা পালন করতে পারে, হেড নেক ক্যান্সার দিবস 27শে জুলাই হলেও এটা ব্যাপকতরভাবে এক সপ্তাহ ধরে উদযাপনের জন্য উদ্যোক্তারা আহ্বান জানিয়েছেন। সেই হিসেবে আমরা আমাদের হেড নেক ক্যান্সার দিবস 27শে জুলাই পালন করেছি। সেই দিন আমরা র্যালি করেছি, আলোচনা সভা করেছি, আমরা মাইক্রোভাস্কুলার ফ্রি ফ্যাব্রিকেশন করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা গোল টেবিল বৈঠকের আলোচনা করেছি। এই ক্যান্সারটা স্যার বললেন, বেলায়েত স্যার, যে অংশগুলো আছে সব কম্পোনেন্ট মিলে 30টা কম্পোনেন্টকে এর মধ্যে ধরা হয় বাংলায়। আর বিশ্বব্যাপী যেটা ডিজিজের কোড ধরা হয় ICD-10, সেখানে 19টাকে ইনক্লুড করছেন। থাইরয়েড এখনও করেন নাই, থাইরয়েড ইনশাল্লাহ পরে এটার মধ্যে ইনক্লুড হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি আমাদের বাংলাদেশের জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের শ্রদ্ধেয় পরিচালক অধ্যাপক হাসান জাফর রিফাতকে রিকোয়েস্ট করব এই ক্যান্সারের লক্ষণগুলা কি কি হতে পারে উনি একটু যদি সহজে আমাদের বলেন। ধন্যবাদ অধ্যাপক আব্দুল সত্তার, অত্যন্ত সুন্দর একটা সঞ্চালনার মধ্যে দিয়ে আজকের এই গোল টেবিল বৈঠকের অন্যান্য যারা আপনারা আছেন এবং আমার এই সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে যে নাক কান গলা এই বিষয়টার ব্যাপকতা কিন্তু অনেক। তো এখন বিভিন্ন উপসর্গ নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে, রোগীরা আসেন। তো এখন নাকের পেশেন্ট, গলার পেশেন্ট, কানের পেশেন্ট এবং আপনার ঘাড় সহ তার ভিতরের। তো এক কথায় বলা হয় যে আপনার মস্তিষ্কের উপরে যে হাড় থাকে, ব্রেনের বেজ অফ দ্য স্কাল থেকে শুরু করে এবং বুকের উপরের অংশ পর্যন্ত পুরাটাই অ্যাকচুয়ালি নাক কান গলাকে ইনক্লুড করে। তো সেই হিসাবে একটা নাকের পেশেন্ট যখন দেখা যায় আপনার কাছে আসছে, আননেসেসারি হয়তো তার নাক দিয়ে ব্লাড আসতেছে, নাকে গন্ধ চলে গেছে, নাক ব্লক হয়ে থাকে এবং প্রায় সে এটার সাথে মাথা ব্যথা হয়, কষ্ট হয়, এই জাতীয় একটা। গলার কিছু রুগী আসলো যাদের গলা ব্যথা করে, এই গলা ব্যথা ওষুধ খেলে সারে আবার 2 দিন পরে আসতেছে, সেই সাথে আস্তে আস্তে কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যাচ্ছে, অথবা গলার কোনো একটা ভিতরে একটা ফিলিংস হয় যে কিছু একটা আটকে থাকে, নষ্ট হয়ে যাচ্ছে, গিলতে গেলে পারে না, বের হয়ে আসতেছে, এই জাতীয় কিছু সমস্যা নিয়ে আসে। এর বাইরে আরেকটা হতে পারে মুখ এবং মুখ গহ্বরে, যেমন ঠোঁটে, জিহ্বায় অথবা তার পিছনে একটা ঘা হলো, ঘাটা ওষুধে সারে আবার সারে না, লম্বা সময় ধরে সাফারিং করতেছে এবং আস্তে আস্তে এটা বেড়ে যাচ্ছে। এটার অবস্থা দেখা গেল মুখে অসম্ভব দুর্গন্ধ হচ্ছে এবং মানে তার পার্সোনাল লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, নিউট্রিশন পাচ্ছে না খাওয়া দাওয়ার জন্য। এই জাতীয় আরও কিছু আছে, যেমন আমার কান থেকে ব্লাড আসে, কানে শুনে না, অথবা কানে প্রচণ্ড ব্যথা, ওষুধ খাচ্ছে ব্যথা হচ্ছে না। তো এই জাতীয় প্রত্যেকটা রিজিয়নেরই আলাদা আলাদা কিছু ইয়ে থাকে। তো এই ব্যাপক এই বিষয়টাতে আপনার যে কোনো বিষয়ই আপনার যখনই রুগী আসবে, আমার একটা অনুরোধ হচ্ছে যে আপনারা অবশ্যই যদি আপনাদের কাছাকাছি যে MBBS ডাক্তার থাকবে প্রাথমিক পর্যায়ে, ইনার কাছে যাবেন। ইনি এটাকে সর্ট আউট করবে, এই আপনার কমপ্লেনগুলো শুনবেন, অভিযোগ শুনবেন, কমপ্লেনগুলোর উপরে সর্ট আউট করে উনি হয়তো আপনাকে নাক কান গলা ডাক্তারের কাছে পাঠাবেন। এবং আপনারা দয়া করে প্রপারলি নাক কান গলার ডাক্তার যেখানেই যে ডিস্ট্রিক্টেই থাকেন, ওই সদর হাসপাতাল হোক অথবা আপনার এই থানা হেলথ কমপ্লেক্স হোক অথবা তার চেয়ে বড় হসপিটাল হোক, আপনি নাক কান গলার ডাক্তারের কাছে যাবেন এবং ইনাকে খুলে বলবেন, খুব সময় নষ্ট না করে। এবং ইনি যদি মনে করেন যে এই রুগীকে অন্য কোথাও ট্রান্সফার করবেন, তাহলে এটা উনি দায়িত্ব নেওয়া করবেন, কিন্তু আপনারা চিকিৎসাটা দয়া করে নেবেন। এটাতে কোনো গাফিলতি আপনার জন্য
অনেক দুঃসংবাদ বয়ে নিয়ে আসতে পারে। কিন্তু যদি আর্লি স্টেজে প্রাথমিকভাবে আপনারা যদি এই চিকিৎসাটা নিতে পারেন এবং দয়া করে কোনো ধরনের এই কবিরাজি অথবা কোনো ধরনের হেকিমি দাওয়াখানার এই চিকিৎসা, নাকের পলিপ, আপনারা দেখবেন যে অনেক জায়গায় বিভিন্ন সারা দেশের মধ্যে কিন্তু এইসব লেখা থাকে, পোস্টার টোস্টার লেখা থাকে, আপনারাও দেখেন নাকের পলিপ, নাকের গোটা, গ্যারান্টি সহকারে। দয়া করে কোনো গ্যারান্টির মধ্যে যাবেন না। অসুখ আপনার হয়েছে, ডাক্তার আপনার জন্য সহযোগিতা করবেন আর উপরওয়ালা আপনাকে সাহায্য করবেন। আপনার দয়া করে কোনো কবিরাজ, হাকিম, দাওয়াখানা এসবে যাবেন না। আপনারা দয়া করে আপনাদের চিকিৎসকের কাছে যাবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ অধ্যাপক হাসান জাফর রিফাত। দেখা গেছে বিবিসি বাংলায় প্রকাশিত একটা রিপোর্টে দেখা গেছে প্রতি 5 জনের মধ্যে 3 জন, এই যে রিফাত স্যার বললেন উপসর্গগুলো, যার মধ্যে গুরুত্বপূর্ণ 2-3টা হলো যে গলা ফোলা, কণ্ঠস্বর পরিবর্তন, নাকে রক্ত আসা, এগুলা প্রথম দিকে প্রতি 5 জনের মধ্যে 3 জন এই প্রাথমিক উপসর্গগুলো উপেক্ষা করেন। তো এই জন্যে এই উপসর্গগুলো সুন্দর করে বোঝার পরে ডাক্তারের শরণাপন্ন হওয়ার খুবই জরুরি। আমি এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৈয়দ ফারহান রাজীবকে, আমাদের সাথে আছেন, রাজীবকে রিকোয়েস্ট করব উনি এই ক্যান্সারের কি মানে অভ্যাসের কারণে এই ক্যান্সার হয় সেগুলো একটু যদি আমাদের বিশদভাবে বলেন। ধন্যবাদ অধ্যাপক ডক্টর আব্দুল সত্তার স্যারকে। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই আসলে এসকেএফ ফার্মাসিউটিক্যালস এবং তার মিডিয়া পার্টনার প্রথম আলোকে, যে ওয়ার্ল্ড হেড নেক ক্যান্সার ডে উপলক্ষে এমন সুন্দর একটা আলোচনা সভার আয়োজন করার জন্য এবং আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে হেড অ্যান্ড নেক ক্যান্সার সম্পর্কে একটু আগে আমার পূর্বের বক্তা, আমাদের আক্কান গোল্ড ইনস্টিটিউটের অধ্যাপক রিফাত স্যার যেগুলো বললেন, সেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, যে কি লক্ষণ দেখলে আমরা আসলে বুঝবো বা আমরা ধারণা করতে পারি যে আমাদের হেড অ্যান্ড নেক ক্যান্সার হতে পারে। এর পাশাপাশি যে কারণে আসলে বা যে অভ্যাসের কারণে হেড অ্যান্ড নেক ক্যান্সার হয় সেটার ব্যাপারে আমাদের আসলে সচেতন হওয়া খুবই জরুরি। যেমন আমাদের দেশের একটা বিশাল জনগোষ্ঠী হচ্ছে পান, সুপারি, জর্দা, তারপরে হচ্ছে তামাক বা তামাক জাতীয় দ্রব্যে আসক্ত। তা এটা আমরা জানি, বিশেষ করে আমাদের দেশের মহিলাদের একটা বিশাল অংশ পান সুপারি খায়। আমরা এটাকে অনেক সময় আগে থেকে যেটা মনে করতাম, এবং আমাদের কাছে অনেক সময় বিভিন্ন রোগীরা আসে। তো এই পান, সুপারি, জর্দা বা তামাক, গুল, মানে চিউয়েবল টোবাকো যেগুলা বা বিড়ি, এগুলো আসলে খুবই ক্ষতিকর একটা দ্রব্য, এবং এগুলাতে আসক্ত যারা বা দীর্ঘদিন এগুলাতে খাওয়ার পরে শরীরের, বিশেষ করে আমাদের হেড অ্যান্ড নেক রিজিয়নের যে ভিতরে যে মুখগহ্বর বলি বা গলাস বলি, এগুলাতে এক ধরনের পরিবর্তন আসে, যার ফলে ওখান থেকে ক্যান্সার তৈরি হতে পারে। এছাড়া কিছু রেডিয়েশন একটা কারণ হতে পারে, কিছু ভাইরাস জনিত কারণেও আমাদের হেড নেক ক্যান্সার তৈরি হয়। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে যে আমি আবারও বলছি যে তামাক জাতীয় দ্রব্য, পান, সুপারি, জর্দা, এগুলো আমাদের আসলে বর্জন করাটা খুবই জরুরি, এবং মানুষের সচেতনতাটা জরুরি যে এগুলা খেলে যে আমাদের যে মুখগহ্বর বা আমাদের হেড নেক ক্যান্সার তৈরি হতে পারে, এবং আমাদেরকে এগুলা অবশ্যই বর্জন করতে হবে এবং এর ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে সাধারণ জনগণকে জানাতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ সৈয়দ ফারহান রাজীব। এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাক্তার আনোয়ার হোসেনকে সঠিক সময়ে যদি একজন রোগী, হেড নেক ক্যান্সারের রোগী চিকিৎসা না নেয় তাহলে কি সমস্যা হতে পারে, যদি আমাদেরকে একটু বিশদভাবে বলেন সহযোগী অধ্যাপক ডাক্তার আনোয়ার হোসেন। ধন্যবাদ প্রফেসর আব্দুল সত্তার স্যারকে। আজকের হেড অ্যান্ড নেক ক্যান্সার দিবস উপলক্ষে বিশেষজ্ঞ মতামত সভায় আজকের দর্শকবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। হেড অ্যান্ড নেক ক্যান্সার আসলে
এমন একটা জায়গায় যেটা দৃশ্যমান, শরীরের অন্যান্য অংশের চেয়ে এই জায়গাটা সহজেই দেখা যায়, যার কারণে এই জায়গায় যদি কোনো ক্যান্সার হয় সেই ক্ষেত্রে পেশেন্ট খুবই মানে খুবই কষ্টদায়ক, এবং যদি পেশেন্ট সচেতন না হয়, একটু আগে প্রফেসর আব্দুল সাত্তার স্যার একটা কথা বলেছেন যে ক্যান্সারের পেশেন্টরা প্রতি 5 জনে 3 জনই মানে সেই উপসর্গগুলা উপেক্ষা করেন, যার কারণে আর্লি ডিটেকশন করাটা সমস্যা হয়ে যায়। যদি এই ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ডিটেক্ট করা যায়, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সেটা সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব। যদি সেটা অ্যাডভান্স স্টেজে চলে যায়, সেই ক্ষেত্রে সেটার যেমন কষ্টদায়ক, তেমনি সেটা চিকিৎসাও অনেক সমস্যা হয়ে যায় চিকিৎসার ক্ষেত্রে। এসব রোগীদের কষ্টের মধ্যে, যেহেতু এটা আমাদের হেড অ্যান্ড নেক রিজিয়নে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে এটা খাদ্যনালী এবং শ্বাসনালীর মধ্যে যদি এই ক্যান্সারগুলো হয়, সেক্ষেত্রে পেশেন্টের খাবারের একটা সবচেয়ে বড় সমস্যা হয় পেশেন্টগুলা। আর শ্বাসকষ্ট অথবা অনেক সময় গলার যে কথা বলার যে স্বর সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়। পাশাপাশি এইখানে মুখের ভিতরে যে এত কোনো আলসার যদি হয়, ক্ষত হয়, সেই ক্ষেত্রে সেই জায়গায় অনেক ব্যথা হয়, যার কারণে পেশেন্টরা খেতে পারে না। আর কসমেটিক একটা প্রবলেম থাকে, যেটার জন্য পেশেন্টের সামাজিক একটা সমস্যা হয়। সেই সামাজিক সমস্যাটাও একটা ইম্পর্টেন্ট, যার কারণে আর্লি ডিটেকশান যদি আমরা করতে পারি এই পেশেন্টদের, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সেটা নিরাময় সম্ভব। সেটা যদি অ্যাডভান্স স্টেজে চলে যায়, সেই ক্ষেত্রে পেশেন্টরা অনেক ধরনের কষ্টে পড়ে। তো সেজন্য সবাইকে সচেতন হওয়া দরকার, যাতে আমাদের এই হেড অ্যান্ড নেক ক্যান্সারের যে উপসর্গগুলা, সেগুলা যাতে আমরা সেই সম্পর্কে যাতে সবাইকে সচেতনতা তৈরি করা এবং সচেতন থাকে। সেক্ষেত্রে মানে অ্যাডভান্স স্টেজে যাওয়ার আগেই এই মানে পেশেন্টগুলা খুব মানে চিকিৎসা যাতে ভালো হতে পারে, এই কষ্টগুলো যাতে নিরাময় হয়। ধন্যবাদ। এই প্রসঙ্গে আমি অধ্যাপক বেলায়েত হোসেন সিদ্দিকী স্যারকে আরও কিছু যোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি যেটা আপনার মাধ্যমে আমাদের জনগণকে আশ্বস্ত করতে চাই যে একটা উপসর্গ আসলেই, যেমন একটা গলার স্বর ভেঙে যাওয়া বা একটা জায়গায় ফুলে যাওয়া গলার, দেখলেই ভয় পাওয়ার কিছু নেই। এটা সবগুলি ক্যান্সার না, এটা ক্যান্সার ছাড়াও অন্যান্য রোগে হয়। তো কিন্তু এই উপসর্গগুলিকে আমরা একটা পর্যায়ে গিয়ে গুরুত্ব দিতে হবে প্রচুর। যেমন একটা পেশেন্টের যে কমন যে সিমটমগুলি বলছিলাম, যে উপসর্গগুলি, তার মধ্যে কতগুলি আছে যে মুখে একটা ঘা হওয়া বা গলার স্বর ভেঙে যাওয়া, গলায় একটা জায়গায় ফুলে যাওয়া, এগুলি খাবার গিলতে অসুবিধা হওয়া, বা একেবারে লাস্ট স্টেজে গিয়ে শ্বাস নিতেও কষ্ট হয়। তো একটা মুখে ঘা যদি হয়, ঘাটা অনেক কারণেই কিন্তু হয়। একটা কমন কারণ আছে অ্যাফটাস আলসার, বা প্রচুর লোক এটাতে ভুগে। সব আলসারই ক্যান্সার না, কিন্তু যদি একটা ঘা হয় এবং এটা যদি আমরা একটা করা হয়, একটা প্যারামিটার, যে 3 সপ্তাহের মধ্যে যদি এটা ঘাটা শুকিয়ে না যায়, হিল না হয়, দেন আপনি এটা সন্দেহ করতে হবে, আপনার সাসপিশনটা হাই হতে হবে, এবং তখন এটাকে হেড নেক ক্যান্সার কি না সেটা ডায়াগনোসিসের প্রয়োজন পড়বে, সেটা মানে ইনভেস্টিগেট করতে হবে। সিমিলার গলার স্বর ভেঙে যেতে পারে, এটা লেরিংসের মানে আমরা যেটা বলি, সেটা ইনফেকশন হলে অ্যাকিউট লেরিঞ্জাইটিস হয়, সেখানেও গলার স্বর ভেঙে যায় প্রচুর লোকের। অথবা একজন খুব জোরে চিৎকার করলো, কান্নাকাটি করলো, সেখানেও কিন্তু গলার স্বর ভেঙে যেতে পারে। তো সেটাও আমরা একটু সময় অপেক্ষা করতে হবে। আমরা কিছু কনজারভেটিভ যারা আমাদের সাধারণ চিকিৎসক যারা এমবিবিএস ডাক্তার আছেন, এমবিবিএস লেভেলের গ্রাজুয়েট ডক্টর, তারা এটাকে একটা চিকিৎসা দিবেন, এবং সেই চিকিৎসা দিয়ে একটা সময় পর্যন্ত অপেক্ষা করবেন, 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত। এর মধ্যে যদি দেখা যায় যে গলার স্বরটা উন্নতি হচ্ছে না, বরঞ্চ এটা আরও প্রোগ্রেস করছে, আরও খারাপের দিকে যাচ্ছে বা কি হচ্ছে, তাইলে এটাকে ইনভেস্টিগেট করতে হবে, হেড নেক ক্যান্সার আছে কি না
এক্সক্লুড করতে হবে। সেখানেও কিন্তু হেড নেক ক্যান্সার হয়ে গেছে বলা যাবে না, সেটা ইনভেস্টিগেট করে সার্টেন হতে মানে সিদ্ধান্ত নিতে হবে যে হেড নেক ক্যান্সার কি না। তো এই ধরনের আছে। কজের মধ্যে যেটা ইটিওলজি আমরা বলি, সেটার মধ্যে যেমন এটা এটা ডাইরেক্টলি রিলেটেড টু টোবাকো প্রোডাক্ট, তামাক জাতীয় দ্রব্যের সাথে একেবারে ডাইরেক্টলি রিলেটেড। এটা দেখা গেছে দুনিয়াতে যেখানে তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার কমিয়ে আনা গেছে সোসাইটিতে, সেখানে হেড নেক ক্যান্সারের ট্রেন্ডটা কমে আসছে। এটা স্ট্যাটিস্টিক্যালি মানে প্রমাণিত দুনিয়াতে। কাজেই এটা এখন তামাক জাতীয় প্রোডাক্ট আমাদের যেখানে যেগুলি ইউজ হয়, যেমন সিগারেট, বিড়ি, গুল, মুখে গুল ইউজ করে অনেকে, তারপর জর্দার সাথে জর্দা যেটা, সেটাও এক ধরনের টোবাকো প্রোডাক্ট। তো এই সমস্ত প্রোডাক্টগুলি ইয়ে করতে হবে। এবং আমরা বলা হয় যেটা ইট ইজ এ প্রিভেন্টেবল ক্যান্সার। এটা কিন্তু এই তামাক জাতীয় দ্রব্য পরিহার করা গেলে এটা কিন্তু প্রিভেন্ট করা যায়। কাজে এখানে এই জায়গাটায় আমরা খুব মনোযোগী হতে হবে যে তামাক জাতীয় দ্রব্যের মানে ব্যবহার পরিহার করতে হবে। আর কিছু ক্যান্সার আছে, প্রফেসর রাজীব যেটা বললেন যে ভাইরাস জনিত কিছু ক্যান্সার আছে। তো ভাইরাস জনিত ক্যান্সারগুলি সেটা আমাদের রোগী হিসাবে প্রিভেন্ট করার তেমন কিছু নাই, কিন্তু হইলে পরে এটা প্রপার ডায়াগনোস করতে হবে। সেটার জন্য কিছু মানে আধুনিক ডায়াগনস্টিক প্রসিজারের দরকার পড়ে, সেটাতে যেতে হবে আর কি। আর চিকিৎসার ব্যাপারে যেটা প্রথমেই এটা মানে আর্লি স্টেজে ডায়াগনোসিস ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আমরা এখানে কয়েকটা স্টেজ করা হয় ক্যান্সারের, T1 মানে স্টেজ 1, 2, 3, 4। তো এই ধরনের তো আর্লি স্টেজে ক্যান্সার হইলে ডায়াগনোস করা হলে সুবিধাটা কি, যে কোনো একটা মডেলিটি দিয়েই মানে যে কোনো একটা চিকিৎসা দিয়ে, সার্জারি অথবা রেডিওথেরাপি দিয়ে এটা ভালো হয়ে যায়, টোটালি ভালো হয়ে যায়, এরকম প্রমাণও আছে। এবং আমাদের কিওর রেট আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে যে হিসাব করি সেটাতে দেখা যায় 90% পর্যন্ত কিওর হয়ে যায়। তো কিন্তু যদি ক্যান্সারটা অ্যাডভান্স হয়ে যায়, তখন তার একটা মডেলিটিতে মানে শুধু সার্জারি দিয়ে বা শুধু রেডিওথেরাপি দিয়ে ভালো করা যায় না। সেখানে তখন অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি লাগে। সার্জারির সাথে রেডিওথেরাপি লাগে, রেডিওথেরাপির সাথে আবার কেমোথেরাপিও লাগে, আবার কোনো কোনো জায়গায় আরও ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি, এসব আধুনিক পদ্ধতি ব্যবহার করা লাগে। এতে যে সমস্যাটা হয়, রোগীর চিকিৎসার ফলাফল যেমন নেমে আসে, মানে অনেক ডিটেরিয়েট করে, তেমনি খরচের পরিমাণ বেড়ে যায়। এটা বিশাল অঙ্কের খরচ দরকার পড়ে, যেটা আমাদের দেশের অনেকের পক্ষে বহন করা সম্ভব না। তো এই সমস্ত জিনিস চিন্তা করে আমরা যেটা বলবো সবাইকে যে মানে একেবারেই যাতে প্রাথমিক পর্যায়ে যাতে আমরা এটাকে নির্ণয় করতে পারি, সেই জন্য আমাদের সচেতন থাকা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক বেলায়েত হোসেন সিদ্দিকী। আবার ফিরে আসি সেই সব ক্যান্সারের কথাবার্তায়। মানুষের শরীরে প্রায় 200 রকম ক্যান্সার হয়। দেখা গেছে বিশ্বের 183টি দেশের মধ্যে 134টি দেশে সর্বাধিক অ্যাডাল্ট পিপলের মধ্যে সর্বাধিক অথবা দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ হলো ক্যান্সার। তো বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন তথ্যপাত্রতে দেখা গেছে 10টি ক্যান্সারের মধ্যে 4টি হেড নেক ক্যান্সার। টপ 10-এর মধ্যে 4 হলো হেড নেক ক্যান্সার। 100 জন ক্যান্সার রোগীকে যদি আমরা হিসাবে আনি, তাহলে দেখা যাচ্ছে 33 জন পুরুষ, আর মহিলাদের মধ্যে 11 থেকে 13 জন হলো হেড নেক ক্যান্সারের রোগী। আমাদের দেশের অবস্থানটা কোথায়? আমাদের দেশের যে তথ্যপত্র আমরা পাই, তাতে দেখা গেছে 114 জনের মধ্যে 55 জন হেড নেক ক্যান্সারে আক্রান্ত। তো আমাদের সরকারিভাবে যেটা পাবলিশড ডাটা আছে, আমাদের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, তার ডাটাতে দেখা যাচ্ছে টপ 10-এর মধ্যে মোটামুটি 4টাই হলো হেড নেক ক্যান্সারের কম্পোনেন্ট। এর মধ্যে কিন্তু আগেই যে আমরা আলোচনার মধ্যে বলেছিলাম, থাইরয়েড ক্যান্সার ইনক্লুডেড না। এই কারণে থাইরয়েড যে ক্যান্সার, তারা ক্যান্সার ইনস্টিটিউটে যান না রেডিওথেরাপি নেওয়ার জন্য, তারা যান চিকিৎসা রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশন নামে একটা চিকিৎসা আছে, সেটার জন্য যান হলো নিউক্লিয়ার মেডিসিনে। তো সেখানের যে পাবলিশড আর্টিকেল আছে, সেটাতে আমরা দেখেছি যে আনুমানিক 1 বছরে 2500 রুগী ওখানে রিপোর্ট করেন ফর রেডিওথেরাপি রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশন। এখানেও আবার সব রুগীগুলো আসে না, কারণ যেগুলো আর্লি লো রিস্ক গ্রুপের থাইরয়েড ক্যান্সার, তাদের রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশন লাগে না।
আবার কিছু রোগী আছে খুব খারাপ পর্যায়ে যদি যায়, তাদের কমপ্লিট সার্জারি না হলে তাদেরও আবার অ্যাবলেশন করা যায় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হেড নেক ক্যান্সারের ব্যাপকতা অনেক বেশি। অতি সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটা পরিচালিত জরিপে দেখা গেছে সর্বাধিক 5টা যে থাইরয়েড ক্যান্সারের লিস্ট, তার মধ্যে 2টা পুরোপুরি হেড নেক ক্যান্সার, একটা পার্শিয়ালি হেড নেক ক্যান্সার। তো আমরা দেখতে পাচ্ছি যে হেড নেক ক্যান্সার অনেক ব্যাপকভাবে মানুষ আক্রান্ত হচ্ছেন। এ পর্যায়ে আমি আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক প্রফেসর কামরুজ্জামান চৌধুরী স্যার আসছেন। স্যার অত্যন্ত বিখ্যাত অঙ্কোলজিস্ট, উনি আমেরিকান বিখ্যাত ইউনিভার্সিটি এমডি অ্যান্ডারসনে ট্রেনিং করেছেন, দেশে বিদেশে ওনার অনেক প্রকাশনা আছে। স্যারকে আমি এই হেড নেক ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে কিছুটা আলোকপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ অধ্যাপক আব্দুল সাত্তার। হেড নেক ক্যান্সার চিকিৎসা আসলে একটা মাল্টি মডাল ট্রিটমেন্ট। আমরা সবাইকে একসাথে করে সার্জন, রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি স্পেশালিস্ট সবাই মিলে একসাথে ডিসিশন নেওয়া হয়। এবং হেড নেক ক্যান্সার যদি খুব আর্লি ধরা পড়ে তাহলে সার্জারির আউটকামটা খুবই ভালো। তাই আমরা কি দেখি, আমাদের দেশে কিন্তু আর্লি ডায়াগনোস হয় না স্পেশালি। এবং সার্জারি যদি ভালোভাবে সম্পন্ন হয় তাহলে অনেক ক্ষেত্রে সার্জারির পর কোনো চিকিৎসাই লাগে না। আর যদি কোনো জায়গায় দেখা যায় যে সার্জারির পর কোনো জায়গায় কিছু থেকে গেছে বা কোনো সন্দেহ করা হচ্ছে কোনো জায়গায় থাকতে পারে কোনো ক্যান্সার, সেখানে অ্যাডিশনাল ট্রিটমেন্টস দেওয়া হয়, সাধারণত রেডিয়েশন বা কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি। রেডিয়েশন থেরাপি আবার কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে রেডিয়েশন থেরাপি। আমরা যদি দেখি যে ল্যারিংস বা স্বর্ণালীর যে ক্যান্সারগুলো হয় সেগুলো যদি আর্লি ধরা পড়ে সেগুলো কিন্তু রেডিওথেরাপি দিয়ে কিওর করা সম্ভব, এবং সেখানে প্রায় 90% থেকে 100%ই ক্যান্সার কিওর করা সম্ভব রেডিওথেরাপি দিয়ে। তাছাড়াও যখন ক্যান্সারটা একটু অ্যাডভান্স স্টেজে আসে, মানে একটু অগ্রসর হয়ে আসে, তখন সাধারণত একটু সার্জারি বা রেডিয়েশন দেওয়ার আগে অনেক সময় কেমোথেরাপি দিয়ে ক্যান্সারটা একটু কমিয়ে ছোট করে নিয়ে এসে পরে সার্জারি করা যায়। সার্জারি করার পর অথবা সার্জারি না করা গেলে এরকম একটা সাইট যেখানে সার্জারি করা যাবে না সেখানে সাধারণত রেডিয়েশন থেরাপি দেওয়া হয়। তাছাড়াও কেমোথেরাপির অন্যান্য অ্যাডভান্স কেসে কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করা হয় যেখানে সার্জারি করা যাচ্ছে না, কেমোথেরাপি দিয়ে ছোটো করে পরে রেডিয়েশন দেওয়া। তাছাড়াও ক্যান্সারের ক্ষেত্রে আরও নতুন নতুন জিনিস আবিষ্কার হয়েছে এখন, যেরকম আমরা জানি যে ক্যান্সারের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা চিকিৎসা ব্যবস্থা, আলাদা আলাদা চিকিৎসা রেসপন্স করে, তার সেলও আলাদা আলাদা বিহেভ করে। এবং যদি আমরা দেখা যায় যে ক্যান্সারের ক্ষেত্রে যার জিন অ্যানালাইসিস করে টিস্যু দেখে জিন অ্যানালাইসিস করে যদি দেখি যে এই পেশেন্টের কোনো হয়তো ট্যাবলেট কাজ করবে, সেই ট্যাবলেটগুলো দেওয়া যাচ্ছে এখন। এবং এখন এটা নতুন যেই ট্রিটমেন্ট পদ্ধতির মধ্যে এগুলো এসছে কিছু কিছু ক্ষেত্রে। তাছাড়া ইমিউনোথেরাপি যেগুলো বডির ইমিউন সেলসকে স্টিমুলেট করে আপনার ক্যান্সার সেলকে ডিস্ট্রয় করা যায়, সেই ইমিউনোথেরাপিও আপনার এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তো আমরা জানি যে সার্জারি বলেন, শল্য চিকিৎসা, কেমোথেরাপি বা আমরা ভেষজ চিকিৎসা বা ওষুধ দিয়ে চিকিৎসা এবং বিকিরণ চিকিৎসা মানে রেডিওথেরাপি এবং ইমিউনোথেরাপি সব কিছু মিলেই কিন্তু হেড নেক ক্যান্সারের চিকিৎসা করা যায়। তবে আমরা মনে করি যে আর্লি স্টেজ আসলে সার্জারি একটা বড় ভূমিকা পালন করে, এবং আর্লি স্টেজ ছাড়া যদি অন্যান্য স্টেজে আসে তাহলে সবগুলো কম্বিনেশন করতে হয়। কিছু কিছু ক্যান্সার আছে যেখানে সার্জারি ছাড়াও খুব ভালো হয়, নেজোফেরিংস যে ঠিক আমরা তালুর নিচে যে ক্যান্সারগুলো হয় সেগুলো কিন্তু কেমো রেডিয়েশন থেরাপি দিয়েও খুব ভালো চিকিৎসা হয় এবং নিয়ার অ্যাবাউট 100% কিওর হয় যদি আর্লি স্টেজে আসে। তো আমরা চাবো যে প্রাথমিক অবস্থায় যদি ক্যান্সারটা ধরা পড়ে, এবং ক্যান্সার ধরা পড়লে আমাদের চিকিৎসা ব্যবস্থার ওই যে মানে মাল্টি উইপেন, মানে অনেকগুলো অস্ত্র ব্যবহার করা হচ্ছে, একটা অস্ত্র ব্যবহার করলে খরচ কমে যাবে এবং পেশেন্ট কিওর ভালো হতে পারে, সুস্থ হতে পারবে। তো আমরা চাই এই জন্য হেড নেক ক্যান্সারগুলো জানি স্ক্রিনিং হয়। যে অঞ্চলগুলো আমরা মনে করি যে মানুষ তামাক ব্যবহার করছে বা আপনার খই বা আপনার যেই স্মোকিং করছে, এইসব এরিয়াগুলোকে যে আমরা যদি স্ক্রিনিং করতে পারি, বা আমাদের যেই দেশে যে অঞ্চলগুলো আছে যেখানে তামাক বেশি উৎপন্ন হয়, তামাক ব্যবহার করছে, সেই অঞ্চলে মানুষকে যদি স্ক্রিনিং করে আনতে পারি তাহলে আমরা খুব প্রাথমিক অবস্থায় ধরতে পারবো এবং প্রাথমিক অবস্থায় ধরা পড়লে হেড নেক ক্যান্সার কিউরেবল হবে। ধন্যবাদ। ধন্যবাদ কামরুজ্জামান স্যার। আমাদের মধ্যে আছেন স্বনামধন্য নাক গলা বিশেষজ্ঞ অধ্যক্ষ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অধ্যাপক মাজারুল শাহিন স্যারকে আমি জিজ্ঞেস করব, জানতে চাইব বাংলাদেশে কোথায় কোথায় এই হেড নেক ক্যান্সারের চিকিৎসা হয়
রুগীরা কোথায় গেলে সহজে চিকিৎসাটা পাবে একটু আলোকপাত করার জন্য। যেহেতু বাংলাদেশে যত পরিমাণ ক্যান্সার শনাক্ত হয় তার প্রায় 30% কাছাকাছি হচ্ছে হেড নেক ক্যান্সার। সুতরাং এই হেড নেক ক্যান্সারকে যদি আমরা সঠিক চিকিৎসা করতে পারি তাহলে প্রায় 30% ক্যান্সারের চিকিৎসা হয়ে যায়। বাংলাদেশে প্রকৃতপক্ষে যে পরিমাণে ক্যান্সার রিপোর্টেড হয়, ধারণা করা হয় যে সারা বাংলাদেশে 1,40,000 অ্যারাউন্ড ক্যান্সার রোগী আসে, ডায়াগনোসিস হয়। তার মধ্যে প্রফেসর সাত্তার যে ডাটা দেখালেন যে 25,000 রোগী ক্যান্সার হসপিটালে কোনো একটা বছরে রিপোর্ট করেছে। প্রকৃতপক্ষে ক্যান্সারের যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে তার একটা হচ্ছে শল্য চিকিৎসা, তারপরে রেডিওথেরাপি, বিভিন্ন ফর্মের কেমোথেরাপি, তারপরে হচ্ছে কিছুটা কেয়ার। তো আমরা যদি রেডিওথেরাপির কথা, সার্জারির কথা চিন্তা করি হেড নেক ক্যান্সার বিষয়ে, যে সমস্ত প্রথিত যশা প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে আছে, এর মধ্যে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, সকল মেডিকেল কলেজ হসপিটাল, এছাড়া কিছু কিছু চিকিৎসা জেলা হাসপাতাল, এমনকি কিছু কিছু চিকিৎসা থানা হেলথ কমপ্লেক্সেও হতে পারে, প্রাথমিক সার্জারি বা রোগ নির্ণয়ের বিষয়টা, বিশেষ করে বায়োপসি বা ছোট ছোট স্ক্রিনিং, এগুলো প্রাইমারি লেভেল থেকেও হতে পারে। আর যে চিকিৎসাগুলো প্রকৃতপক্ষে নির্ণায়ক করে, যে ডিসিশন মেকিং বা কিউরেটিভ, সেই চিকিৎসাগুলো প্রকৃতপক্ষে আমরা যে প্রতিষ্ঠানগুলোর নাম উল্লেখ করলাম সেগুলোতেই হয়। এছাড়া যে কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে, বা ঢাকা বা ঢাকার বাইরের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, তারাও এই সমস্ত শল্য চিকিৎসা সমূহ করে থাকে। শল্য চিকিৎসা তখনই ইফেক্টিভ হয় যখন একটা ক্যান্সার রোগ খুব প্রাথমিকভাবে ধরা পড়ে বা একটা চিকিৎসা দিয়েই শেষ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে শল্য চিকিৎসাই চিকিৎসা শেষ না, যেগুলো লেট স্টেজ, তখন আমরা রেডিওথেরাপি, কেমোথেরাপি সেগুলোর কথা বলে থাকি। বাংলাদেশে বর্তমান অবস্থায় রেডিওথেরাপি সরকারি লেভেলের বেশ নাজুক অবস্থায় আছে। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রেডিওথেরাপি সেবা রোগীদেরকে দিয়ে থাকতো, বেশিরভাগ ক্ষেত্রে রেডিওথেরাপির মেশিনগুলো আংশিক সচল বা অনেক ক্ষেত্রেই অচল আছে। তো সেই জন্যে সরকারি প্রতিষ্ঠানগুলো মূলত যারা নেতৃত্ব দিয়ে থাকতো, বাংলাদেশ জাতীয় ক্যান্সার রিসার্চ গবেষণার প্রতিষ্ঠান ও হাসপাতাল, সেখানেও এই সীমাবদ্ধতা রয়েছে। পাশাপাশি যে মেডিকেল কলেজগুলোতে এই চিকিৎসা হইতো সেখানেও এই লিমিটেশনসগুলো চলছে। এই বর্তমান পরিস্থিতিতে রেডিওথেরাপির ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব দিচ্ছে প্রকৃতপক্ষে, তারাই তাদের মেশিনগুলো সচল রেখে রেডিওথেরাপি চালিয়ে যাচ্ছে। এমনকি ক্যান্সার রিসার্চ হাসপাতালে কিছু কিছু রেডিওথেরাপি ছাড়া কেমোথেরাপি, আরও কিছু আধুনিক চিকিৎসা ওরা শুরু করছে, ইমিউনোথেরাপি, সেগুলো দেওয়ার চেষ্টা করছে। বর্তমানে সরকারি বেসরকারি নির্বিশেষে সকল ক্ষেত্রেই কেমোথেরাপি দেওয়ার অপশন আছে। কেমোথেরাপি দিতে খুব বড় হসপিটাল সেট আপ লাগে না, দরকার হচ্ছে অভিজ্ঞ কেমোথেরাপি চিকিৎসক এবং রীতিমতো মনিটর করা সেই ব্যবস্থা। তো বাংলাদেশে বর্তমানে রেডিওথেরাপির বিষয়টাকে যদি সরকার একটু নজর দিত বা সরকারি প্রতিষ্ঠানগুলো দ্রুত রেডিওথেরাপির বিষয়ে কাজ করত, অচল মেশিনগুলোকে সচল এবং আধুনিক যে বিষয়গুলো আছে লাইক ইন্টেন্সিভলি মডুলেটেড রেডিওথেরাপি, লিনিয়ার এক্সিলারেটর মেশিন, কতগুলো মেশিন অর্ধেক সচল বা অর্ধেক অচল অবস্থায় আছে, সেগুলোকে দ্রুত কর্মক্ষম করলে আমাদের বর্তমানে যে সমস্ত রোগী নতুন ক্যান্সার হচ্ছে বা পুরান ক্যান্সার ডায়াগনোসিস হয়ে আছে, রেডিয়েশনের অপেক্ষায় আছে, তারা সেগুলো পেলে দ্রুত নিরাময় হইতো এবং তাদের জীবন হয়তো কম কষ্ট, কম দুর্গতির মধ্য দিয়ে তাদের কষ্ট লাঘব হইতো। থ্যাংক ইউ। ধন্যবাদ অধ্যাপক মাজহার শাহীন স্যার। আমাদের মধ্যে আছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, উনি এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার এসকেএফ। একটা ক্যান্সারের চিকিৎসার জন্য কেমোথেরাপি খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এসকেএফের অনেক ভালো কেমোথেরাপি বাজারে আছে, ওনারা দেশের বাইরেও পাঠাচ্ছেন। আমি ওনার কাছে জানতে চাইব, এই যে ওষুধ শিল্পের আমাদের যে ক্যান্সারের যে ওষুধ প্রোডাকশান হচ্ছে, এ ব্যাপারে ওনার একটু মতামত যদি আমরা জানতে পারি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আজকে হেড নেক ক্যান্সার দিবস উপলক্ষে বিশেষজ্ঞ মতামত সভায় আগত
প্রথিতযশা ইএনটি সার্জনস, ক্যান্সার অনকোলজিস্ট, আমাদের লেজেন্ডারি অনকোলজিস্ট কামরুজ্জামান স্যার সহ যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি আপনার এই প্রশ্নে আসার আগে আমি একটু যদি যুক্ত করতে চাই যে আপনাদের আলোচনার মধ্য থেকেই যেটা উঠে এসেছে, যারা এখন শুনছেন বা যারা সামনে শুনবেন তারা জানেন যে এই ক্যান্সার একটা ডেটা এসেছে বাংলাদেশে টপ 3 যে কজ অফ ডেথ, প্রথম 3টা মৃত্যুর কারণের মধ্যে বোথ মেল এবং ফিমেল দুজনের ক্ষেত্রেই প্রথম 3টি মৃত্যুর কারণের একটা হচ্ছে হেড নেক ক্যান্সার। এবং পুরুষের যত ধরনের ক্যান্সার হয় 100টা ক্যান্সারের মধ্যে 30টাই হচ্ছে হেড নেক, এবং মহিলাদের প্রতি 100 ক্যান্সারের মধ্যে 11 থেকে 13টা ক্যান্সারই হচ্ছে হেড নেক। সো এটার ব্যাপকতাটা আমরা বুঝতে পারছি যে ভয়াবহ, এবং এটা আমাদের আজকের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এত সুন্দর করে বলেছেন ওনারা যে হেড নেক ক্যান্সার বলতে আমরা কি বুঝি, কোথায় হচ্ছে, কি কি উপসর্গে আমরা বুঝতে পারবো, এবং এটা নিয়ে কিন্তু ওনারা ব্যাপকভাবে বলেছেন এবং কার কাছে যাবেন, চিকিৎসার জন্য কি করবেন। সো এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন তারা এই সচেতনতার অংশ হওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব, আপনি যদি সম্ভব হয় এই ভিডিওটি শেয়ার করে দিন, তাহলে আপনার মাধ্যমে কিন্তু এটা আরও হাজারো মানুষের কাছে পৌঁছে যাবে। সো এরপরে চলে আসি আমি যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি, এসকে ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সো আমাদের একটা তো ওষুধ প্রস্তুত করা একটা আমাদের ফোরমোস্ট কাজ, কিন্তু তার পাশাপাশি আমরা মনে করি একটা সোশ্যালি রেসপন্সিবল কোম্পানি হিসেবে সচেতনতার জন্য আমরা বরাবরই কাজ করে আসছি। তারই একটা অংশ হিসেবে আজকে আমরা এই বিশেষজ্ঞ মতামত সভা করলাম, এবং এই কাজগুলো আমরা দেশব্যাপী আরও অন্যান্য রোগের ক্ষেত্রেও আমরা সারা বছর ব্যাপী করে থাকি। সো এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এখন চলে আসি যে হেড নেক ক্যান্সারের জন্য যে চিকিৎসা এসকেএফ সহ আরও অন্যান্য প্রতিষ্ঠান যে ওষুধ প্রস্তুত করছে, আমাদের যেটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা। সো আমাদের বিশ্বমানের চিকিৎসক আছে, চিকিৎসার নেওয়ার জন্য চিকিৎসা প্রাপ্তির স্থান আছে, আমাদের মেডিকেল কলেজেসগুলো আছে, আমাদের বিশেষায়িত হসপিটালসগুলো আছে। সো বিশ্বমানের ওষুধ প্রস্তুতের জন্য উই আর ডুইং আওয়ার লেভেল বেস্ট। আপনাদের অবগতির জন্য আমি জানিয়ে রাখতে চাই যে এসকেএফের যেই অনকোলজি ফ্যাসিলিটি সেটা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাপ্রুভাল পাওয়া। দিস ইজ দ্য অনলি EU অ্যাপ্রুভড অনকোলজি প্ল্যান্ট ইন বাংলাদেশ। এছাড়া আমাদের আরও যে এই হেড নেক ক্যান্সার সহ এটা সে অ্যালাইড চিকিৎসার জন্য অন্যান্য যে ওষুধগুলো আছে সেগুলোর জন্য যে প্রস্তুতকারী আমাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে সেখানেও আমরা কোয়ালিটির কাজগুলো করে যাচ্ছি। এটার সাথে আমি বলতে চাই যে আমাদের ওষুধ এবং সচেতনতা দুটোর কাজ আমরা যুগপৎভাবে করে যেতে চাই সামনের দিনগুলোতে। আর পরিশেষে আমি আবারও আপনাদেরকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং আজকের এই অনুষ্ঠানের যে ব্র্যান্ড পার্টনার্স মন্টেলুকাস ব্র্যান্ড লুমোনা, সেফুরুক্সিম এবং ক্ল্যাভোলিনিক অ্যাসিড ব্র্যান্ড কেফুক্ল্যাব, এবং আমাদের ওলোপাটাটিন এবং মোমেটাসন নেজাল ড্রপ ওলোনেইজ, আমাদের হাইলি সিলেক্টিভ H1 অ্যান্টিহিস্টামিন বিল্টিনের পক্ষ থেকে এবং এসকেএফের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই সচেতনতার সাথে আমাদের যে কমিটমেন্ট সেটাকে আমি আবারও পুনরুল্লেখ করতে চাচ্ছি। ধন্যবাদ। সাহেব, ধন্যবাদ মিজানুর রহমান সাহেব। এই পর্যায়ে চিকিৎসা হলো বিভিন্ন ধরনের। এই পর্যায়ে আমি সহযোগী অধ্যাপক সৈয়দ ফারহান আলী রাজীবের কাছে জানতে চাইব, চিকিৎসা হওয়ার পরে যে রোগীগুলা এদের রেজাল্ট কীরকম, আর্লি স্টেজে আসলে, লেট স্টেজে আসলে কীরকম আমরা রেজাল্ট পাচ্ছি হেড নেক ক্যান্সার রোগীগুলার? আমি একটু সাত্তার স্যারের অনুমতি নিয়ে একটা জিনিস একটু প্লেস করতে চাই আজকে এই অডিয়েন্সের কিছু বিষয়। সেটি হচ্ছে, স্যার আমরা অডিয়েন্স থেকে অনেকগুলো প্রশ্ন পেয়েছি। আমার মনে হয় যে আমরা যদি প্রশ্নগুলো অ্যাটেন্ড করি আমাদের এই বিশেষজ্ঞ প্যানেল থেকে, তাহলে আসলে যারা আমাদের অনুষ্ঠান দেখছে শুনছে তাদের জন্য খুব উপকার হবে। তো আমার মনে হয় যে আমাদের রাজীব স্যারের স্পিচের পরে আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে নিই। আমার কাছে বেশ মজার কিছু প্রশ্ন আছে অডিয়েন্স থেকে। ওকে।
ধন্যবাদ আব্দুল সত্তার স্যারকে। প্রশ্নটা আবার একটু কাহিনী। যে রোগীগুলো আমরা হেড নেক ক্যান্সার ডায়াগনোসিস হলো, চিকিৎসা দিলাম, আচ্ছা, আর্লি স্টেজে prognosis। লেট স্টেজে কীরকম রেজাল্ট হচ্ছে, তাদের কেমন থাকতেছে রোগীগুলো, আচ্ছা, ধন্যবাদ স্যার। এবং চিকিৎসা আমাদের দেশে কী পরিমাণ হচ্ছে? আচ্ছা, হেড নেক ক্যান্সারের চিকিৎসার ব্যাপারে ইতিমধ্যেই আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক বেলায়েত হোসেন সিদ্দিকী স্যার, অধ্যাপক কামরুজ্জামান স্যার বলেছেন কিছু, আমি তার সাথে কিছু অ্যাড করতে চাই। যে এই চিকিৎসার বিভিন্ন ধাপ আছে, যেমন যেটা হচ্ছে সার্জারি, এবং তারপরে তার সাথে হচ্ছে রেডিওথেরাপি বা কিমোথেরাপি বা টার্গেট থেরাপি। এবং এই চিকিৎসার যে আমরা যেটা বলি প্রগনোসিস, যে চিকিৎসা করলে রোগী কতটুকু ভালো হবে বা ভালো হওয়ার আশা কতটুকু, সেটা আসলে ডিপেন্ড করছে যত আর্লি ডায়াগনোসিস হবে, যত তাড়াতাড়ি এটা রোগ নির্ণয় সম্ভব হবে, তার চিকিৎসাও, তার সম্পূর্ণ চিকিৎসা সম্ভব এবং তার রোগ থেকে সম্পূর্ণ নিরাময় সম্ভব। তো আমরা এই জন্য দ্রুত নির্ণয়ের ব্যাপারে আমাদেরকে জনগণকে সচেতন করতে হবে। যত তাড়াতাড়ি আমরা রোগটা নির্ণয় করতে পারবো এবং যত তাড়াতাড়ি আমরা চিকিৎসা নিতে পারবো, সেক্ষেত্রে আমাদের কামরুজ্জামান স্যার একটু আগে বললেন চিকিৎসার খরচও কমে আসবে, চিকিৎসার ধাপটাও কমে আসবে। দেখা যাচ্ছে শুধু অপারেশন করলেই সে রোগ থেকে মুক্তি পাবে বা শুধু রেডিওথেরাপি দিলেই সে রোগ থেকে মুক্তি পাবে। এবং যদি রোগটা একটু দেরিতে নির্ণয় হয় তাহলে সেক্ষেত্রেও চিকিৎসা অবশ্যই আছে। এবং আমি আগে একটু এর সাথে অ্যাড করতে চাচ্ছি যে বাংলাদেশে আসলে হেড অ্যান্ড নেক ক্যান্সারের সম্পূর্ণ চিকিৎসা এখন আছে। আমাদের রোগীদেরকে আমরা আশ্বস্ত করতে চাচ্ছি, আমাদের জনগণকে আমরা এটা আশ্বস্ত করতে চাচ্ছি যে এই হেড নেক ক্যান্সারের চিকিৎসার জন্য আপনাদের বিদেশে যাওয়ার কোনো দরকার নাই। আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, যেই প্রতিষ্ঠানগুলোর একটু আগে উল্লেখ করা হয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতে সব ধরনের চিকিৎসা এখন অ্যাভেলেবল। এবং আমাদের রোগীরা যদি সচেতনভাবে এখানে আসে তাহলে তাদের রোগ নির্ণয় থেকে শুরু করে তাদের সকল চিকিৎসা, বিশেষ করে অপারেশন এবং শল্য চিকিৎসা, তার পাশাপাশি রেডিওথেরাপি বা কিমোথেরাপি সম্পূর্ণ আমাদের দেশেই সম্ভব। তা যেটা হচ্ছে যে আমি আবারও বলি যে চিকিৎসা যদি, একটা কথাই আছে একটা, যে ক্যান্সার ইজ কিউরেবল ইফ ইট ইজ ডিটেক্টেড আর্লি। এই কথাটা কিন্তু আমি একটা বিখ্যাত প্রতিষ্ঠানে যখন আমি গিয়েছিলাম, এই মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালে, ওখানে কিন্তু লেখা ছিল ক্যান্সার ইজ কিউরেবল ইফ ইট ইজ ডিটেক্টেড আর্লি। এই কথাটা আমার খুব মনে ধরেছে। তো আমাদের দ্রুত রোগ নির্ণয়টা খুবই জরুরি, যার জন্য জনগণের সচেতনতাটা জরুরি। যে আমরা যেন কবিরাজের কাছে না যাই, আমরা যেন হেকিমের কাছে না যাই, আমরা ওই গ্যারান্টি সহকারে চিকিৎসা, যেটা আমাদের অধ্যাপক রিফাত স্যার বললেন, আমিও সেটার সাথে একমত, যে ওই চিকিৎসা না যে আমরা একজন অন্তত এমবিবিএস ডাক্তারের কাছে যাই, তার কাছে গেলে সে অ্যাটলিস্ট এই যে রোগটা আসলে কোন পর্যায়ের, সে যদি এটা প্রয়োজন মনে করেন একজন নাক কান গলা বিশেষজ্ঞর কাছে পাঠাবেন, সেখানে আমরা রোগটা নির্ণয় হবে এবং নির্ণয় হওয়ার পরে তার চিকিৎসা আমরা শুরু করতে পারি। এবং চিকিৎসা শুরু করলে, এবং এই ক্যান্সারের, হেড নেক ক্যান্সারের শল্য চিকিৎসার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার রিকনস্ট্রাকশন পার্ট। যে আমরা এটা যেহেতু একটু যদি অ্যাডভান্স স্টেজে আসে, যে ক্যান্সারের অপারেশনগুলো করার পরে একটা যে আমাদের শরীরের কিছু অংশ যখন ফেলে দিতে হয়, তখন তার সেটাকে আবার পুরোপুরি সম্ভব না হলেও মোটামুটি পূর্বের অবস্থায় ফেরত আনার জন্য তাকে রিকনস্ট্রাকশন দরকার হয়, রিকনস্ট্রাকটিভ সার্জনের দরকার হয়। এগুলো কিন্তু বাংলাদেশে এখন আমাদের অনেক রিকনস্ট্রাক্ট সার্জন আছেন যারা এই অপারেশনের আমাদেরকে সাহায্য করেন। প্লাস্টিক সার্জন আছেন, রিকনস্ট্রাকটিভ সার্জন আছেন। এবং এগুলো যদি করার পরে এবং রোগী যদি ঠিকমতো রেডিওথেরাপি পায় বা রোগটা যদি আর্লি ডায়াগনোসিস হয়, তার যদি ঠিকমতো চিকিৎসা পায়, সে সম্পূর্ণ তার ক্যান্সার থেকে সে মুক্তি পাবে। এবং তার জন্য আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রোগীরা যেন মনে না করে যে আমি একটা চিকিৎসা নিলাম, চিকিৎসা নিয়ে আমি এটাতে আমি ভালো হয়ে গেলাম, আমার আর ডাক্তার দেখানোর দরকার নেই। এটা কিন্তু ঠিক না। আমাদেরকে কিন্তু পর্যায়ক্রমে আমরা রোগীদেরকে বলে দিই যে আপনারা এই চিকিৎসা নেওয়ার, আপনার সম্পূর্ণ চিকিৎসা নেওয়ার পরে প্রতি 2 মাস বা 3 মাস অন্তর অন্তর অবশ্যই আপনারা এই ইনস্টিটিউটগুলোতে এসে আপনাকে ফলো আপ করতে হবে। তো ফলো আপটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। এই ফলো আপটা যদি আমরা ঠিকমতো করি এবং আমরা যাতে যদি মানে ক্যান্সার যদি কখনো আবার পুরোপুরি চিকিৎসা হওয়ার পরও যদি হঠাৎ করে ফেরতও আসে, তাকেও যেন আমরা তাড়াতাড়ি আমরা নির্ণয় করে সেটার জন্য চিকিৎসা দিতে পারি। তো এই জন্য ক্যান্সারের চিকিৎসা যদি যত তাড়াতাড়ি তার রোগ নির্ণয় সম্ভব এবং যত তাড়াতাড়ি চিকিৎসা সম্ভব হবে, তত তাড়াতাড়ি সে ক্যান্সার থেকে মুক্তি পাবে। ধন্যবাদ।
ধন্যবাদ। আমি এই পর্যায়ে জনাব মিজানুর রহমান সাহেবকে, জনাব মুরাদ হোসেন সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি। জি প্রশ্ন স্যার, আমি প্রথমে যে প্রশ্নটি নিতে চাচ্ছি খুবই ইন্টারেস্টিং, সেটি হচ্ছে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে চোয়ালের ক্যান্সার এবং হচ্ছে খাদ্যনালীর ক্যান্সার এবং হচ্ছে জিভের ক্যান্সার, এটা কি ইএনটি সার্জন ডিল করবেন নাকি অন্য কোনো সার্জন ডিল করবেন? চোয়ালের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার এবং জিভের ক্যান্সার। আমি অধ্যাপক বেলায়েত হোসেন সিদ্দিকী স্যারকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ক্যান্সারগুলি যেগুলি বলা হলো সেগুলি প্রত্যেকটাই কিন্তু হেড অ্যান্ড নেক ক্যান্সার। তো হেড অ্যান্ড নেক ক্যান্সার হিসাবে আমি বলবো যে এখানে বিভিন্ন স্পেশালিটির মধ্যে ডাক্তারদের যে স্পেশালিটিগুলি আছে তার মধ্যে কিছু ওভারল্যাপিং আছে, বিভিন্ন ডিসিপ্লিনের কাজ একই জায়গায় করতে পারেন, কিন্তু এটা যেহেতু হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জারি একটা বিশেষায়িত বিভাগ এবং খুবই উন্নত বিশেষজ্ঞদেরকে নিয়ে এটা এই বিভাগগুলি গঠিত হয়। তো এখানে হেড অ্যান্ড নেক ক্যান্সার ডেফিনেটলি হেড অ্যান্ড নেক সার্জন ডিল করবে, এটাই প্রাথমিক উত্তর। অন্য কেউ যদি করেন এটা তারা হোল ডিসিপ্লিন এটা করতে পারবেন না, কিন্তু কেউ কেউ যদি পার্টিকুলার ওই হেড নেক ক্যান্সারের ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকেন, যেমন আমাদের এখানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এটা অ্যাডভান্স হেড অ্যান্ড নেক ক্যান্সার ফেলোশিপ বলে একটা কোর্স আছে, সেখানে কিন্তু জেনারেল সার্জনরা আসতে পারেন, সেখানে কিন্তু এই ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা আসতে পারেন। তারা যদি হেড নেক ক্যান্সারে সেই ধরনের একটা ট্রেনিং থাকে, সেটা এখানেই হোক বা বিদেশে হোক, তাইলে তারা এটা ডিল করতে পারবেন। কিন্তু অ্যাজ এ ডিসিপ্লিন এটা হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন যারা তারাই ডিল করা উচিত। জি অবশ্যই স্যার। যদি খাদ্য নালী বলেছো, জানতে হবে যে খাদ্য নালী কোন আপার পার্ট কিনা, মিড পার্ট কিনা, লোয়ার পার্ট কিনা। আপার পার্ট হলো হেড নেক সার্জনরা করতে পারে, মিড পার্ট হলে থোরাসিক সার্জনকে অ্যাড করতে হবে। এক্স্যাক্টলি স্যার। আর স্যার আমরা দ্বিতীয় প্রশ্নটি নিচ্ছি, এটাও খুব মজার, সেটি হচ্ছে একটা পেশেন্টের বারবার নেজাল পলিপ হচ্ছে, এটা কি ক্যান্সারের লক্ষণ? আমি এটা অধ্যাপক মাজার শাহিন স্যারকে অনুরোধ করছি উত্তরটা দেওয়ার জন্য। অলরেডি 2-3বার অপারেশন হয়ে গেছে নেজাল পলিপের, তারপর পলিপ হচ্ছে। আচ্ছা, নাকের ক্যান্সার এবং নাকের পলিপ দুইটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন প্যাথোলজি। পলিপ হচ্ছে এক ধরনের প্রদাহ গঠিত বা ইনফ্লেমেটরি ডিসঅর্ডার, আর ক্যান্সার হচ্ছে একটা যে কোনো ক্যান্সারের মতোই নাকের বা সাইনাসের ক্যান্সারগুলো হচ্ছে অনিয়ন্ত্রিত গ্রোথ, সেটার ফলাফল হচ্ছে ক্যান্সার। তো পলিপের যদি সঠিক বারবার অপারেশন করার পরে পলিপ আবার হতে পারে। যদি কোনো কারণে পলিপ হওয়ার কারণ তার অ্যালার্জি বা অ্যালার্জি গঠিত সমস্যা পরিবারে বা তার মধ্যে থেকে থাকে, তাহলে এমন হতে পারে যে পলিপ একবার অপারেশন করার পরে বারে বারেও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পলিপ অপারেশনের পরে সার্জনরা বা চিকিৎসকরা কিছু ওষুধ দীর্ঘমেয়াদে দিয়ে থাকেন পলিপ পুনরায় না হওয়ার জন্য। অনেক ক্ষেত্রে রোগীরা কয়েকদিন খেয়েই সেই ওষুধগুলো বন্ধ করে দেয়, ফলশ্রুতিতে পুনরায় আবার পলিপ হতে পারে। কিন্তু পলিপ এবং সাইনাস বা নাকের ক্যান্সার দুইটা সম্পূর্ণই ভিন্ন রোগ। কোনো কোনো ক্ষেত্রে হিস্টোপ্যাথোলজি বা অপারেশন পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে কোনো কনফিউশন বা ভুল ত্রুটির কারণে এরকম সমস্যা হতে পারে, কিন্তু এটা মনে করার কোনোই কারণ নাই যে পলিপ এবং ক্যান্সার এক রোগ, পলিপ বারবার হলে ক্যান্সার হতে পারে। এটা মানুষের একটা ভুল ধারণা, এবং এই ধারণা বা এই জাতীয় প্রশ্ন আমাদের কনসালটেশন সেন্টারে বা আমাদের হাসপাতালে রোগীরা প্রায়শই করে থাকে, স্যার এটা যদি বারে বারে হচ্ছে, এটা কি ক্যান্সার হয়েছে? প্রকৃতপক্ষে এটা সঠিক নয়, ক্যান্সার এবং পলিপ সম্পূর্ণ আলাদা রোগ। ধন্যবাদ স্যার। আমি তৃতীয় প্রশ্নটি নিচ্ছি, এটি আমাদের আজকের এই আলোচনায় উঠে এসেছে, সেখান থেকে একজন প্রশ্ন করেছেন যে কানে কি ক্যান্সার হয়, কানের ক্যান্সার কি, এটা আসলে নতুন, কানের ক্যান্সার তো শুনি নাই, প্রশ্নটা হচ্ছে এরকম। আমি বলি স্যার, এটা কানে দু ধরনের কমনলি আমরা ক্যান্সার পেয়ে থাকি। একটা হলো বাইরের অংশে, সেটা বলে বেজাল সেল কার্সিনোমা, আর একটা যত ভিতরে যাব তত স্কোয়ামাস সেল কার্সিনোমার দিকে কনভার্ট হয়, এটা একটা বিষয়। আর অন্যান্য যে এরিয়া আছে এর পাশে প্যারোটিড থাকে, এই প্যারোটিড গ্ল্যান্ড থেকে কোনো কোনো সময় ক্যান্সার কানকে সহ এফেক্ট করতে পারে। আর অ্যাডজয়নিং যে এরিয়াগুলো আছে, স্কিন, সফট টিস্যু যেগুলো আছে, ওখান থেকেও নিজস্ব কিছু টিউমার উঠতে পারে। এগুলো সবগুলোই মিলেই আমরা কানের ক্যান্সার হিসেবে ধরে থাকি। জি, কানের ক্যান্সারের ব্যাপারে আমি একটা জিনিস বলবো, কানের ক্যান্সারটা খুব কমন ক্যান্সার না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে কানের যে সবচেয়ে সিরিয়াস ক্যান্সার যেটা বললেন যে স্কোয়ামাস সেল ক্যান্সার, সেটা সাধারণত মধ্যকর্ণ থেকে হয়, মধ্যকর্ণ থেকে, এবং এটার কারণ কিন্তু এটা অনেক দিনের কান পাকা রোগ, লং স্ট্যান্ডিং ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া যদি থাকে, সেটা কিন্তু একসময় গিয়ে কনভার্ট হতে পারে।
তো কাজে কানের যে কান পাকা রোগ যেটা, সেটারও কিন্তু যথাযথ চিকিৎসা নেওয়া উচিত এবং সেটার খুব আধুনিক চিকিৎসা বাংলাদেশে available। ধন্যবাদ স্যার। আমার মনে হয় এবারের প্রশ্নটা একদম আমাদের সরাসরি কামরুজ্জামান স্যারের জন্য। সেটি হচ্ছে, একজন কমপ্লেন করেছেন যে সরকারি হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল পেতে এত সময় লাগে, এর মধ্যে তো ক্যান্সার আমার ছড়িয়ে যাবে সারা শরীর, আমার করণীয় কি? এটা একটা সত্যি কথা যেটা আমাদের মাজহারুল শাহিন বলেছে। আসলে সরকারি হাসপাতালের মেশিনগুলো কিছু সচল আছে, কিছু অচল আছে, এবং যে ভলিউম পেশেন্ট আপনার সরকারি হাসপাতালে আসছে, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ডাটা বলছে 25,000 পেশেন্ট আসছে, 25,000 পেশেন্ট প্রতি বছর নতুন পেশেন্ট আসছে, তার থেকে কিছু অংশ হলো 30% যে হেড নেক ক্যান্সার হয়, তাতে এই বিপুল পরিমাণ ক্যান্সার পেশেন্টকে একসাথে রেডিয়েশন দেওয়া সম্ভব না। সুতরাং এই জন্য আমাদের প্রচুর পরিমাণ আপনার সরকারি পর্যায়ে আপনার রেডিওথেরাপি মেশিনগুলো বসানো উচিত নতুনভাবে এবং সচল করা উচিত পুরনোগুলো। তাছাড়া কোনোভাবেই আপনার এই পেশেন্টকে সঠিক সময়ে রেডিয়েশন দেওয়া সম্ভব না। সঠিক সময়ে রেডিয়েশন না দিলে ডেফিনেটলি এই রোগ ছড়িয়ে যাবে। স্যার, এবার আমার ব্যক্তিগত একটা প্রশ্ন আছে, জাস্ট আমার কৌতূহল, একাডেমিক পারপাস, আমার মনে হয় স্যার আমাকে হেল্প করবেন। ও স্যার প্লিজ। আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই এই বিষয়ে। আমাদের নাক কান গলার বিভাগে আমরা যে সমস্ত ক্যান্সার ডিল করি, এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে থাইরয়েড ক্যান্সার। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে আমাদের ইএনটি সার্জন বা সার্জনরা থাইরয়েড অপারেশন করেছে থাইরয়েড ক্যান্সারের পরবর্তী যে ধাপ, সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশন। বেশিরভাগ থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে আমরা সেটার জন্য রোগীকে পরমাণু চিকিৎসা কেন্দ্র বা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিনে পাঠাই। কিন্তু দীর্ঘ 5-6 মাস যাবৎ যত রোগীর থাইরয়েড অপারেশন হচ্ছে, তাদের কেউই রেডিও অ্যাবলেশন পাচ্ছে না। এবং এই রেডিও অ্যাবলেশন এমন না যে এটা প্রাইভেট কোনো হাসপাতালে দেওয়া সম্ভব। এটা একটা বিশেষ ধরনের ওষুধ বা আণবিক বিষয়বস্তু, যেটা জেনেভা থেকে গভর্নমেন্ট নিয়ে আসে এবং সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানে যায়, সেখানে সকল রোগীকে চিকিৎসা দেয়। এটা কোনো প্রাইভেট প্রতিষ্ঠান নেই। আপনারা মিডিয়ার মাধ্যমে এই বিষয়ে অবিলম্বে একটা সরকারি বিভিন্ন নীতি নির্ধারক মহল যারা আছেন, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় যারা এইগুলোর দায়িত্বে আছে, তাদেরকে দ্রুত তাদের দৃষ্টি আকর্ষণ করা উচিত যে আমাদের অনেক পেশেন্ট থাইরয়েডের অপারেশন হয়েছে, কিন্তু ওরা বাকি চিকিৎসাগুলো সম্পন্ন করতে পারছে না। পরবর্তী ফলশ্রুতিতে যেটা হতে পারে যে তাদের আবার একটা ছোট করে নতুন করে ক্যান্সার দেখা দিতে পারে, ফিরে আসতে পারে। সেই জন্য এটার বিষয়ে গুরুত্ব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যত দ্রুত সম্ভব এই রেডিও অ্যাক্টিভ আয়োডিন বাংলাদেশে অ্যাভেলেবল করা উচিত। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনার দৃষ্টি আকর্ষণের জন্য। অবশ্যই আমাদের আজকে মিডিয়া পার্টনার প্রথম আলো, এবং প্রথম আলো থেকে আমরা লাইভ সবাই দেখছি। আমার ধারণা প্রথম আলো কর্তৃপক্ষ এটি দেখবেন এবং এইভাবে ওনাদের যেটা ইনিশিয়েটিভ মিডিয়া হিসেবে সেটা ওনারা নেবেন। তো আমার প্রশ্নটাতে আমি ফিরে যাই, সেটি হচ্ছে স্যার, আমরা এখন দেখতে পাই যে সার্জিক্যাল অনকোলজি, গাইনোকোলজিক্যাল অনকোলজি, এই ধরনের বিভিন্ন সাব ডিভিশন বা সুপার স্পেশালিটি তৈরি হয়েছে। তো বাংলাদেশে যদি থার্ড কজ অফ ক্যান্সার হয় এই হেড নেক ক্যান্সার, আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এই ধরনের কোনো স্বতন্ত্র ডিপার্টমেন্ট খোলার কোনো প্ল্যান আছে কিনা, এবং সেটার উপরে কোনো আলাদা পোস্ট গ্র্যাজুয়েশনের কোনো প্ল্যান আছে কিনা? আমি আমার বক্তব্যে আগে উল্লেখ করেছিলাম যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে যেটা নাক কান গলা বিভাগ যেটা বলা হয়, ডিপার্টমেন্ট অফ অটোলারিঙ্গোলজি, সেই বিভাগের অধীনে কিন্তু একটা হেড নেক সার্জারি ডিভিশন নামে আলাদা একটা ডিভিশন তৈরি করা হয়েছে এবং সেটা 2010 সাল থেকে কার্যকরী। তো সেখানে আমরা শুধুই হেড নেক ক্যান্সার সার্জারি করা হয় এবং অত্যন্ত বিশেষায়িত সার্জারিগুলি করা হয়। এবং এখানে আমি যেটা বলবো যে হ্যাঁ, এটা একটা বিষয় আছে। আর ট্রেনিংয়ের ব্যাপারে যদি বলেন, হ্যাঁ, সেখানে আমরা 2018 সাল থেকে অ্যাডভান্স হেড নেক ক্যান্সার সার্জারি ফেলোশিপ, অ্যাডভান্স হেড নেক ক্যান্সার সার্জারি ফেলোশিপ নামে একটা 1 বছর মেয়াদী একটা কোর্স করানো হয়। সেটা যারা অতি উন্নত মানের স্পেশালিস্ট, যারা FCPS করা বা যারা মাস্টার্স অফ সার্জারি করা, তাদেরকে শুধু এখানে ইনক্লুড করা হয়। তারাই শুধু এখানে আসতে পারেন এবং তারা একটা উন্নত মানের ট্রেনিং নেন এবং সেটা শুধু হেড নেক সার্জারির উপরই নেওয়া হয়। তো এই ধরনের বিশেষায়িত বিষয় আছে, বাংলাদেশে আছে। স্যার, আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। যেমন আমরা এখন দেখতে পাই যে FCPS সার্জিক্যাল অনকোলজি, FCPS গাইনোকোলজিক্যাল অনকোলজি, আমাদের এরকম হেড নেকের উপরে আলাদা কোনো ফেলোশিপ করার বা পোস্ট গ্র্যাজুয়েশনের কোনো ডিগ্রি দেওয়ার কোনো ব্যবস্থা কি আছে কিনা? এটা যারা প্রতিষ্ঠান যেভাবে সিদ্ধান্ত নেন, কিন্তু আমি বলবো হেড নেক সার্জারি একটা অত্যন্ত সুপার স্পেশালিটি। এটাতে মানে ব্রড সেন্সে যারা একটা বা কোনো ট্রেনিংয়ের মানে বা আলাদা করার কোনো ইয়ে নাই, সুযোগ বা এটা কার্যকরীও না। কারণ যারা বেসিক ট্রেনিং নেবেন ENT-তে বা সার্জারিতে
বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে, তারাই হেড নেক সার্জারিতে ঢুকবেন। কাজে এটা সুপার স্পেশালিটি, এখানে সবার ঢোকার প্রয়োজন নাই, এটা একটা জিনিস। আমার মনে হয় শাহিন স্যার কিছু বলতে চেয়েছিলেন। যেহেতু হেড নেকের উপরে আলাদা কোর্সের কথা আমাদের শ্রদ্ধেয় বেলায়েত স্যার বললেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে এই বিষয়ে কোর্স বা ডিগ্রি খোলার নতুন একটা কাজ চলছে। এটা এখনও চূড়ান্ত হয় নাই। যারা ইএনটি বিষয়ে ফেলোশিপ করতে পারবে তারাই সেই সুপার স্পেশালিটি কোর্সে ভর্তি হবে। ইএনটি কোর্সে অটোলজি, রাইনোলজি, লেরিঙ্গোলজি অ্যান্ড হেড নেক সার্জারি এই নামে একটা সুপার স্পেশালিটি ফেলোশিপ খোলার চেষ্টা হচ্ছে। এটার প্রক্রিয়াটা বেশ কিছু দূর আগে এগিয়ে গিয়েছে। আমরা আশা করতেছি হয়তোবা কোর্স খোলা একটা দীর্ঘ প্রক্রিয়া, এরকম হতে পারে আগামী 2-1 বছরের মধ্যে লেরিঙ্গোলজি অ্যান্ড হেড নেক সার্জারি নামে কোনো ফেলোশিপ খোলা বাংলাদেশে হতে পারে। বিশেষ করে রোগীদের জন্য আমি আরেকটু জিনিস বলবো, বা পেশার যা সাধারণ লোকজন যারা, যে তারা এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। কারণ ডাক্তারি বিষয়টা এত ভাস্ট, এত বিস্তারিত যে এটা একজন মানুষের পক্ষে সব কিছুতে বিশেষায়িত করা সম্ভব না। কাজে এটা স্পেশালাইজেশনের দিকেই যাবে এবং এভাবে যাচ্ছে সারা দুনিয়াতেই। উন্নত দেশগুলিতেও আরও আগেই গেছে, আমরা একটু পিছনে আছি। কিন্তু সেইখানে বিশেষজ্ঞ যারা যাবেন তারা আবার কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে কাজ করেন। যখন ওই বিশেষায়িত একজন হেডনেক সার্জন যখন বিশেষজ্ঞ হন, তখন তিনি কিন্তু একা সিদ্ধান্ত নেন না। এটা আধুনিক চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ার একটা পদ্ধতি আছে, সেটা আমরা বলি এমডিটি বা মাল্টিডিসিপ্লিনারি টিম অথবা মাল্টিডিসিপ্লিনারি বোর্ড। সেখানে কিন্তু হেডনেক সার্জন থাকেন, যারা ডায়াগনোস করেন প্যাথোলজিস্ট থাকেন, আমাদের অন্যান্য যে সমস্ত ডিসিপ্লিনের কলিগ যারা চিকিৎসার সাথে জড়িত, যেমন রেডিওথেরাপিস্ট থাকেন, মেডিকেল অঙ্কোলজিস্ট থাকেন, বা আরও স্পিচ থেরাপিস্ট থাকেন, তারপরে যারা ফলো আপ করেন, ইভেন সোশ্যাল ওয়ার্কাররা থাকেন। তো এই ধরনের সবাইকে নিয়ে কিন্তু আলটিমেট ট্রিটমেন্টটা প্ল্যানটা করা হয় এবং সেটাকে এক্সিকিউট করা হয়। আমরা একদম 11 তরে খুব মজার একটা প্রশ্ন পেয়েছি, আমি প্রশ্নটা না নিয়ে পারছি না। সেটি হচ্ছে, একজন কমেন্ট করেছেন যে বারবার টনসিল ফুলে যাওয়া বা টনসিলে ব্যথা হওয়া কি টনসিলের ক্যান্সারের লক্ষণ কিনা, বা টনসিলে ক্যান্সার হয় কিনা? বারবার ফুলে যাওয়া এটা সাধারণত টনসিলের ক্যান্সারের লক্ষণ নয়। টনসিলের ক্যান্সার দুটা বা তিনটা ভাবে প্রেজেন্ট করে। একটা হলো একটা এক সাইডে অনেক বড় হয়ে যেতে পারে, সেটা এক ধরনের ক্যান্সার হতে পারে। অথবা একটা বড় ঘা হইতে পারে টনসিলের গায়ে, ওই জায়গা ফুলে যাইতে পারে, তীব্র ব্যথা করতে পারে। সাধারণত দুই পাশে হয় না, সাধারণত এক পাশে টনসিলের ক্যান্সার হয়। দু ধরনের ক্যান্সার হইতে পারে। স্কোয়ামাস সেল কার্সিনোমা সবথেকে বেশি হয়, কখনো কখনো লিম্ফোমা হইতে পারে। এবং এগুলো প্রাথমিক পর্যায়ে আসলে চিকিৎসার আওতায় ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমি সব শেষের দিকে চলে আসছি। একটা প্রশ্ন অধ্যাপক রিফাত স্যারকে করতে চাই, সেটা হলো যে এই যে ক্যান্সার না হওয়ার জন্য মানুষ কি কি মানে জীবন আচারের মধ্যে পরিবর্তন আসবে, লাইক ধূমপান, মদ্যপান, এগুলো সম্পর্কে যদি আপনি কিছু আমাদের বলেন। ধন্যবাদ অধ্যাপক আব্দুল সত্তার। বেসিক্যালি প্রিভেনশনটা ইজ বেটার দেন কিওর। এবং আমরা ট্রিটমেন্টের যত ধরনের এই মানে সমস্যা আমরা ফেস করি, যেমন আমরা একটা স্টাডি বাংলাদেশে আছে যে বাংলাদেশে প্রতি বছর গড়ে অন্তত 2.5 থেকে 3 লক্ষ পরিবার চিকিৎসার কারণে হতদরিদ্র হয়ে যায়। তো এই যে একটা ব্যাপক অংশের এটা একটা খুব নমিনাল একটা, কিন্তু ভিতরে গেলে দেখা যাবে আরও অনেক বেশি হয়তো। হ্যাঁ, ওনারা চিকিৎসার মধ্যেই পড়েন না, চিকিৎসার আওতায় আসেন না। যারা আসেন তাদের মধ্যে 2.5 থেকে 3 লক্ষ মানুষ যদি দারিদ্র্যসীমার নিচে নেমে যায় শুধু চিকিৎসা করতে গিয়ে, তো সেই জায়গায় আমরা যদি ওই রোগটাকে প্রতিরোধ করার জন্য, প্রতিকারের চেয়ে প্রতিরোধ করার জন্য আমরা যদি কিছু নিজস্ব জীবনযাত্রায় কিছু চেঞ্জ আনতে পারি, যেমন আমরা যারা সোসাইটির মধ্যে যারা খুব কমনলি এই কারণগুলো স্যার বললেন, ডক্টর সত্তারও বললেন, যে এই যে ধূমপান করা, হ্যাঁ, খুব ইয়াং জেনারেশনের মধ্য থেকে ধূমপানের এই বিষয়টা, অথবা আমাদের গ্রামে এক সময় ছিল একদম মানে নায়ুরিরা আসলে পান দিয়ে আপ্যায়ন করাটা, ইভেন একটা প্রোগ্রামের মধ্যে যে আমরা এই যে বিয়ে শাদীর প্রোগ্রাম দেখেন, বাই নেম পান চিনি, হ্যাঁ, পান চিনি মানে কি, মানে পান খাওয়ানোটা হবে, এটা হচ্ছে একটা আত্মীয়তার বন্ধনের যোগসূত্র। তো এই জিনিসগুলো একসময় ছিলেন, তখন হয়তো এই মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা আসে নাই। কিন্তু এখন আমরা চিকিৎসা বিজ্ঞান যত বেশি এগিয়ে যাচ্ছে, এই প্রতিরোধের ব্যাপারগুলো, প্রতিকারের ব্যাপারগুলো যখন আসে,
তখন এই পান সুপারি জর্দা অথবা এই আমরা খুব মানে ইনোসেন্টলি এগুলা কিন্তু ইনটেক করে, হ্যাঁ, খুব একটা বুঝে শুনে যে করে তা না, হ্যাঁ, পান খেতে খেতে অভ্যাস হয়ে যায় এটা করে। তারপরে হিরোইজম দেখাতে গিয়ে হয়তো প্রাথমিক পর্যায়ে একটু স্মোকিং করে টরে, হ্যাঁ, পরে দেখা যায় সেটা হ্যাবিটের মধ্যে পড়ে। চিউইং টোবাকো অনেকে খুব পাবলিকলি কিন্তু এই মুখের মধ্যে আপনার এই গুল টুল দিচ্ছে, সে মনেই করে না যে এটা একটা খারাপ কাজ। তো একইভাবে তো আরেকটা হচ্ছে যে যেমন আমাদের এই অভ্যাসগুলো যদি আমরা ছাড়ি তাহলে আমাদের এই গলার ক্যান্সার অথবা এই খাদ্যনালীর ক্যান্সার অথবা এই জাতীয় শ্বাসনালীর ক্যান্সার থেকে আমরা মুক্তি পাওয়ার চান্স থাকবে। আরেকটা হচ্ছে যে আমরা যে এই যে কোভিড আসার পরে আমাদের যেই আরেকটা অভ্যাস, এটা যদি সরাসরি ক্যান্সারের সাথে না, তারপরেও বলা যায় যে আমরা মাস্ক পরার একটা অভ্যাস ছিল, হ্যাঁ, আপনারা জানেন যে ঢাকা শহর হচ্ছে দূষণ, সেই বায়ু দূষণের দ্বিতীয় তৃতীয় পর্যায়ের একদম বসবাসযোগ্য শহর। তো আমরা যদি একটু মাস্ক ইউজ করে থাকি, আমাদের এই যে অ্যালার্জিক রাইনাইটিস যেটা মাজার শাহিন স্যার বললেন, যে রুগী প্রশ্ন করলেন যে বারবার পলিপ হয় বারবার, অ্যাকচুয়ালি এই ডাস্টের এক্সপোজার বা এই জাতীয় এক্সপোজারই কিন্তু অ্যালার্জেনের এক্সপোজারে এইগুলো হয় খুব। তো এই মাস্ক পরার হ্যাবিটটা যদি আমরা রাখি, এটা কিন্তু আমাদেরকে অনেক কিছু থেকে মুক্তি দেয়, হ্যাঁ, বিশেষ করে ডাস্ট অ্যালার্জি বা ওইগুলা থেকে এরকম। তো আমাদের খাদ্য অভ্যাস, আমাদের রেগুলার জীবনযাত্রায় রেস্ট নেওয়া একটা খুব জরুরি দরকার, হ্যাঁ। আমরা যে পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিতে না পারি তাহলে আমাদের শারীরিক যে ইমিউনিটি গঠনের মধ্যে যে অন্যান্য এগুলো কিন্তু বিকল হয়ে যায়, এগুলো কাজ করে না। তো এই অভ্যাসগুলো আমাদের মধ্যে ফুড হ্যাবিট, তারপরে এই জাঙ্ক ফুড আমরা অর্ডার দিচ্ছি খাচ্ছি, হ্যাঁ, জাঙ্ক ফুড খাচ্ছি, তো এগুলো না দিয়ে সহজ সরল যে পারিবারিক খাবার টাবার, হ্যাঁ, এগুলো যদি আমরা খাই, তো এই প্রত্যেকটা জিনিসের মধ্যে স্পাইস কম ইউজ করি, হ্যাঁ, তো এগুলাতে যদি আমরা অভ্যস্ত হই, তো আমার মনে হয় যে অনেক কিছু থেকে আমরা মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে, যে আমরা চিকিৎসার মধ্যে না গেলেও হয়তো এই রোগ থেকে আমরা সরাসরি আমরা মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক হাসান জাফর রিফাত। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো সেই আগের কথাই যে আমরা এই অনুষ্ঠান যে জন্য আমরা আয়োজন করেছি হেড নেক ক্যান্সার সপ্তাহ, এইবারের প্রতিপাদ্য হলো পেশেন্টস ইন দ্য সেন্টার। আমরা আমাদের সামগ্রিক কর্মকাণ্ড হেড নেক ক্যান্সার রোগীদেরকে ঘিরেই আবর্তিত হবে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বা এই সপ্তাহ উদযাপনের মাধ্যমে আমরা নিজেরা সচেতন হব, সমস্ত জনসাধারণকে সচেতন করব, আমাদের কলিগ ডাক্তার চিকিৎসকদেরকে সেন্সিটাইজ করব, আরও এই জিনিসগুলো সম্পর্কে আরও সচেতন করব, হ্যাঁ, এবং সবার জন্য একটা সুন্দর আগামীর প্রত্যাশা করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমি আজকে অনুষ্ঠানে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই আপনার আজকে আমাদের এখানে যারা উপস্থিত ছিলেন সম্মানিত চিকিৎসকবৃন্দ, সবাইকে ওনাদের ব্যস্ততম সময় ব্যয় করে ওনারা আজকে আমাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে এবং তাদের স্পন্সরিং ব্র্যান্ড লুমোনা, বিল্টিন, কেফোক্ল্যাব এবং ওলোনেসকে যারা আমাদের পাশে ছিলেন। সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই প্রথম আলোকে, যাদের মাধ্যমে আমরা আজকে বাংলাদেশের সকল জনগণের কাছে পৌঁছে যেতে পারছি। এবং সর্বোপরি যে ধন্যবাদটি না জানালেই হয় সেটি হচ্ছে আমাদের আজকে অনুষ্ঠান যারা দেখলেন শুনলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভবিষ্যতে আবারও আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।